এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি, কেউ কেউ এটা মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো একবার তাহলে কি মিথ্যা না, কিছু কি আসলে এমন ঘটতেছিল? যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর তুলকালাম পরিস্থিতি, শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুভেন্দু অধিকারীকে গোটা শুনবেন কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে। ভালো, আজকে যারা শুনছে তাদের জন্য আমার এই বক্তব্যটা। আপনি ধরে নিতে পারেন যে আজহার প্যারোলে মুক্তি পেয়েছে, কিছুদিনের জন্য তার প্যারোল হয়েছে, প্যারোলে তার মুক্তি হয়েছে। ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গেল কয়েক সপ্তাহ ধরেই। অবশেষে সেই গুঞ্জনটি সত্যি হলো। দায়িত্ব নেওয়ার 130 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিলেন বিশ্বের এই শীর্ষধনী। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে, পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন, এভাবে বলা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে এই কেমন তথ্য জানিয়েছে সেই বিষয়টি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আশা রাখবো আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি, কেউ কেউ এটাও মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো একবার তাহলে কি মিথ্যা না, কিছু কি আসলে এমন ঘটতেছিল? যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই যখন সিচুয়েশন, তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ, এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে। মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন করিডোর, মানবিক করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য। অনেক বড় অভিযোগ, স্টার্লিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে। তো স্টার্লিং কেন? মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বোঝাতে চেয়েছেন, বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বর্ডার আছে, আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টারলিংকের কানেক্টিভিটি আসতে পারে, আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে, সম্ভবত এরকম কিছুই বুঝাইছেন। তারপর তিনি বলছেন করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, এখানে সেন্ট মার্টিন ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায়, সাদা চামড়া লোক আসছিল, তিনি রাজি হন নাই, যার কারণে তার সরকার পতন হয়েছে। ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে। তো এখন বিএনপি বলছে, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার, আস্থার সরকার ছিল, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে। এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, ওনার বক্তব্য, আপনারা মনে করছেন আমরা বুঝি না, আমরা বুঝি। সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে কি করছেন আমরা মনে করছেন বুঝি না, আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন আস্তে আস্তে কনফ্লিক্টে কোথায় যাচ্ছে? জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে, তার মানে শেখ হাসিনা সেন্ট মার্টিন ইস্যুতে যে বক্তব্যগুলো দিতেন এগুলা কোথাও না কোথাও লিগ্যাল ছিল। এখন বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়, বাট তারা তো কোনো রাজনৈতিক দল না।
তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেই, তবে পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস বা এনসিপি তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপিকে, আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে। মানে এই যে অভিযোগগুলা বড় গুরুতর অভিযোগ, সরকারকে উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া। মির্জা আব্বাস সাহেব বলছেন যে স্টারলিং ফিস্টারলিং ছিল না এক সময়, আমরা তো ভালোই ছিলাম, দেশ নিয়ে তো টেনশন হয় না, এখন তো এগুলো আইসা একটা টেনশনের বিষয়। আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে, নিজেদের কাছে মাঝে মাঝে টেনশনে পড়েছে। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে, পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায়, এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি, সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। এই শব্দটা একটু কঠোর হয়তো, বাট বাস্তবতা এটাই, তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন। আমরা জানি তিনি জাপান আছেন, একটা সম্মেলনে সেখানে গেছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কী পরিস্থিতিতে কী প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন, এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কিনা সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না। ওনাকে একটা সাক্ষাৎকার আছে, প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয়, সেখানে ম্যান্ডেটের কথা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সেই 3টার ম্যান্ডেট এবং প্রথমটি সংস্কার, দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার, এবং তৃতীয়টি নির্বাচন। আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি। আমি এই জায়গায় আবারও আসবো, তিনি এই জায়গার ব্যাখ্যাটা এভাবে করছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি। তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চায় উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দল শুধু একটি দল এটা বলছে, মানে এই কথাটাই বারবার আছে। এখন আপাতত অন্যান্য কথা বলেছেন, আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ, তার সেই আলাপ মোটা দাগে আছে, কিন্তু তার বক্তব্যে এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন। অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয়, তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই। প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন, সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন, একই কথা বলছেন, এটা চলছে ক্রমাগত, এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই। ডিসেম্বর জুন, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, এভাবে নানান ফর্মে, বাট কথাটা একই। তো ডিসেম্বরে নির্বাচন নিয়ে তারা তো ক্ষুব্ধতা করে, তার মানে আমরা তার আলোচনায় বা কথায় বুঝতে পারছি তিনি ডিসেম্বরে নির্বাচন দিতে প্রস্তুত না। এবং একটি দল, আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি, কেউ তর্ক করতে পারেন, এটা একটা কুতর্ক যে একটি দল আসলে বিএনপি, তিনি বিএনপিকে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার তুলনায় আলাদা করে। এখানেই মিথ্যাচার। বিএনপি কি একমাত্র দল যে নির্বাচন চায়? আমরা যদি খেয়াল করি বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি। গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, তার আগে যে 12 দলীয় জোট ছিল তারা আছে, এর বাইরেও, এবং এরা সবাই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে, এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই টকশো করা হয়। ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান। মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায়, কে ভারতে দালাল হয়েছে সে আলাপে যাচ্ছি না, আমরা ডক্টর ইউনূসের মিথ্যাচারের কথাটা বলতে চাইছি, তিনি অসত্য বলছেন। খেয়াল করি তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরেই চেয়েছে মেজরিটি দল, অনেকগুলো দল। কিছুদিন আগে একটা পত্রিকা নিউজ এসছে, নিবন্ধিত অনিবন্ধিত মিলে 52টা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায়, তারা বিএনপির সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা শক্তি জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি, কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি। সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি, আর একটা এপ্রিলেরও টাইমের কথা বলছেন, কিন্তু তাদের মনে হলো তাদের কখনো কখনো কথায় যে রমজানের আগে হলে হয়, বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে, জামায়াত কি অপোজ করবে? এখন পর্যন্ত তাদের যে স্ট্যান্স আমার কাছে মনে হয়নি। তাহলে নির্বাচন ডিসেম্বরে হবে না কারা বলছে, হতে পারবে না কারা বলছে? রাজনৈতিক দলের মধ্যে বরং উল্টো, নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র দল, এনসিপি। সত্যিকার অর্থেই তাই। আর আমি ওই জায়গায় আসবো, নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে
তারপরও এটার ইম্প্যাক্ট কি, এটাকে আমরা কীভাবে দেখবো সেই আলোচনা করবো। কিন্তু বলছি রাদার বিএনপির সাথে অ্যালাইন্ড মোস্ট অফ দ্য পার্টিস, অলমোস্ট অল অফ দ্য পার্টিস, সবগুলো দল, এক এনসিপি ছাড়া সবাই নির্বাচন, আমি জানি না দু একটা এক্সেপশন থাকতে পারে, কিন্তু সবাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাইছে। আমি এখনই বলতে বলতে হঠাৎ মনে পড়লো ইসলামী আন্দোলন, চরমনের পীরের যে সংগঠন রাজনৈতিক দল, সেটা সম্ভবত ডিসেম্বরের ব্যাপারে মানে সংস্কার বিচার এই ধরনের আলাপ তারা প্রচুর করছেন, সেটা তাহলে তাদের সাথে তারাও থেকে থাকতে পারে, হাতে কোনো একটা দুটো হতে পারে। কিন্তু এনসিপি আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না, তারা সংস্কার বিচার শেষ হতে হবে তো বটেই। আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবো জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, রয়টার্সের সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গেছে তাদের ভাষায় এটা কোনো ক্রমেই এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য উপযোগী নয়। সুতরাং এই বছর বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না একটা দল, আর বাকি সবাই নির্বাচন চায়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলবেন যে বিএনপির সাথে যে এতগুলো দলের কথা বলছেন, 52টা দল একত্র হয়েছে, এর মধ্যে এদের কী শক্তি আছে, এরা কি, এদের সংগঠন কেমন, এদের কোথায় কোথায় সংগঠন আছে, এদের জনসমর্থন কেমন আছে? তাহলে আমি পাল্টা প্রশ্ন করি, এনসিপির কি আছে? এনসিপির কি আছে? সরকারের দেয়া সুবিধা, সুযোগ, মনোযোগ, এগুলোর মাধ্যমে যেটার কারণে কিছু মিডিয়া কাভারেজ হয়, এর বাইরে এনসিপি কোন অর্থে অন্যান্য দলগুলো চাইতে আলাদা, যেগুলোকে আমরা ছোট দল বলছি? কোনো ক্ষেত্রেই না। শুধুমাত্র ডক্টর ইউনূস এই দলটাকে তার দল মনে করেন, খাতির যত্ন করেন। ওই যে আমি বলেছিলাম যেদিন বিএনপি জামায়াতকে ডাকা হয় সেদিন একা এনসিপিকে ডাকা হয়েছিল, কোনো কারণ নেই, হতে পারে না। আর বাকি পরদিন দুটো ক্লাস্টারে অনেকগুলো দলকে ডাকা হয়েছে। যাই হোক, এনসিপিকে তারপরে তাহলে এই ব্যাপারটা এরকম যে এনসিপি শুধু এটা চাইছে। এবার আসি ওই জায়গায়, ধরে নিলাম এনসিপির সাথে আর যাবতীয় সব দল আছে, জামায়াত আছে, আর সব দল আছে, বিএনপি একমাত্র নির্বাচন ডিসেম্বরে চাইছে, তারপরও এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। রাজনীতিতে শুধু সংখ্যা মানে দলের সংখ্যা না, ব্যাপারটা হচ্ছে কে চাইছে, কে আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ প্লেয়ার, রাজনীতির মাঠে কে আসলে খেলবে, মূলত ওই আলোচনাগুলো আসলে ম্যাটার করে। সুতরাং বিএনপি যদি একচ্ছত্রভাবেও ডিসেম্বরে চায়, একাই ডিসেম্বরে নির্বাচন চায়, সেটাকেও কগনিজেন্সে নিতে হবে সরকারকে এবং ডক্টর ইউনূসকে, নিতেই হবে। কারণ বিএনপির সাথে সংঘাতে নেমে এই সরকার কখনো কারোর জন্যই ভালো কিছু করতে পারবে না। ইভেন বিএনপির জন্য হয়তো তারা শর্ট টার্মে সমস্যা তৈরি করতে পারে, যদি বিএনপির উপরে তারা আলটিমেটলি খুবই ক্ষুব্ধ হয়ে যায়। আমি জানি না, আমি নিশ্চিত নই আদৌ কতটুকু চাইবেন ডক্টর ইউনূস বিএনপির উপরে ক্র্যাকডাউন চালাতে, আবার চাইলেও কতটুকু পারবেন সেসব প্রশ্নও আছে। শেখ হাসিনার সময়কার পুলিশ যে আচরণ করেছে, সে আবার হঠাৎ করে আবার শেখ হাসিনার পুলিশ হয়ে উঠবে কিনা, আর শেখ হাসিনার পুলিশ না হয়ে উঠলে বিএনপিকে ঠেকানো যাবে না। কিন্তু সেই জন্যই বলছি যে ঠেকানোর ব্যাপারে না, টলারেন্সের দরকার ছিল। মানে আমরা আসলে কি এক্সপেক্ট করছিলাম? আমি বহুবার বলেছি, আবারও বলি, এই কথাটা দরকার, আপনাদের অনেকের পছন্দ হবে না, তারপরও বলি, সরকার, বিএনপি এবং সেনাবাহিনী, এই তিনটা ফোর্স, তিনটা বাংলাদেশের তিনটা পাওয়ারফুল জিনিসকে নিজেদের মধ্যে তাদের আলোচনা করতে হবে, ঠিকঠাক করতে হবে সব কিছু। কোনো একটা পয়েন্টে আসতে হবে যেটা ইকুইলিব্রিয়াম ঠিক করবে, যেখানে একটা ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবে, সবারই তার মোটামুটি যা প্রাপ্য তার কাছাকাছি কিছু হবে, কিছু ছাড় হবে, এরকম একটা জায়গায় যেতেই হবে। এবং কাউকে যদি বলি আমরা দায়িত্ব কে নেবেন, আমার উত্তর হচ্ছে দায়িত্ব সরকার নেবে, এবং টু বি স্পেসিফিক ডক্টর ইউনূস নেবেন। ডক্টর ইউনূস দায়িত্ব নেবেন, কারণ তিনি সরকার সবার অভিভাবকের মতো, এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কোনো দলীয় সরকার নন। অবশ্যই কথা বললে হাসি পেতেও পারে, ওনার একটা দল আছে তো, এনসিপি, প্রায় বলছি। যাই হোক, আপাত দৃষ্টিতে অন্তত তারা নিরপেক্ষ মানুষ, এবং তিনি একজন ফাদার ফিগার, ওনার বয়সের দিক থেকে, অভিজ্ঞতায়, জ্ঞানে, সব কিছু যদি মিলে আমরা, তিনি সেই জায়গাটা নিতে পারতেন, কিন্তু তিনি সেটা নিচ্ছেন না। তিনি র্যাদার বিএনপির সাথে বিএনপির প্রতি আক্রমণ করছেন। মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আগের দিন জনাব তারেক রহমান বেশ কঠোর ভাষায় নির্বাচন চেয়েছেন, আমি এটা নিয়ে আমার টেক আপনাদেরকে জানিয়েছি যে এতটা কঠোর ভাষায় আমি তাকে বলিনি। তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটার মতো আলামত দেখা যাচ্ছে। মানে মনেই হতে পারে যে উনি এই ভাষণটা দেখেছেন, দেখে ডক্টর ইউনূসেরও রাগ হয়েছে, তিনি এসে এবার বিএনপিকে ব্লেম করছেন। মানে পাল্টাপাল্টি চলছেই সেই অনেক আগে থেকে, ইশরাকের মেয়র হওয়া থেকে শুরু করে ধাপে 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 পাল্টা তারা এটা করছেন, এনসিপি কিন্তু ওটা করাচ্ছেন, মিটিং চাইছেন, মিটিং দিচ্ছে না, পরে রাখলেনও যখন, সেখানে আসিফ মাহমুদকে দিলেন, স্টেটমেন্ট যখন দিল সেখানে সমালোচনা তীব্রভাবে, পরবর্তীতে জনাব তারেক রহমানের এটা, তারপর ডক্টর ইউনূস এটা। স্নোবল এফেক্ট হচ্ছে, খুব ভয়ঙ্কর স্নোবল এফেক্ট। স্নোবল ঘুরতে 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 অনেক বড় হতে থাকে। দুই পক্ষ যখন পরস্পরের প্রতি এরকম আচরণ করছে, স্নোবলটা অনেক বড় হয়ে উঠবে, সংকটটা অনেক বড় হয়ে উঠবে, সে আলামত দেখতে পাচ্ছি। আশা করি ডক্টর ইউনূসের জায়গা থেকে উনি বুঝে উঠবেন, তিনি নিজে ডিএসকালেট করার চেষ্টা করবেন,
যদিও আমি জানি না ঠিক, আমি বহুবার বলছি এটা, যে দুটো প্রধান শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একসাথে তিনি সংঘাতে যাওয়ার মতো এত কনফিডেন্স কেন পাচ্ছেন? তার শক্তির উৎস কী? কোনো বিদেশি শক্তি যদি তাকে বিরাট কোনো গ্যারান্টিও দিয়ে থাকে, এই বাংলাদেশে বসে তিনি সেটা পেরে উঠবেন? আই ডোন্ট নো। খুব ভালো। আজকে যারা শুনছে তাদের জন্য আমার এই বক্তব্যটা, আপনি ধরে নিতে পারেন যে আজহার প্যারোলে মুক্তি পেয়েছে, কিছুদিনের জন্য তার প্যারোল হয়েছে, প্যারোলে তার মুক্তি হয়েছে। আমি নিঝুম মজুমদার আজকে তৌফিক মারুফ জার্নালে এসে আমি বলে দিচ্ছি, এই রাজাকারের বাচ্চার বিচার হবে। আপনি আমাকে বলবেন না যে একবার তো হয়ে গেছে কেমনে করবেন? সব আইন আছে, আইনের, বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যে থেকেই হবে। আইনের যে কত ধারা আছে রে ভাই, ওইটা তখনই দেখতে পাবেন। যত রাজাকার বাংলাদেশে আছে ওগুলো সবগুলোর পাইকারি বিচার করা হবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওই দিন দেখবো, আজকের দিনগুলোকে লিখে রাখলাম, ওই দিন দেখবো। জামাত প্রপাগান্ডা করেছে তো, সামনের সময়গুলোতে তরুণ প্রজন্ম থাকবে পাহারার দায়িত্বে। তখন দেখবেন যে বিচার কাহাকে বলে, কত প্রকার, ও কি। না না, আমি পলিটিক্যাল অপোনেন্টের কথা বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধের সময় যারা এই অপরাধ করেছে, এটা একটা এন্ড দেখতে চাই। বছরের পর বছর, যুগের পর যুগ এই গ্লানিটা টানতে পারবো না, এটাকে শেষ করবো। মানে এটার একেবারে একদম যে একদম সিল মেরে দিব আর কি, শেষ, বিচার কমপ্লিটেড, বিচার কমপ্লিটেড, ইজ ডান অ্যান্ড ডাস্টেড। মানে বঙ্গবন্ধু যে সমাজতান্ত্রিক আদর্শ, তাজউদ্দিন আহমদ বা আমাদের ফোর ফাদার্সরা যেই ঘরানার ছিলেন, আমি মূলত ওই ঘরানার। ফলে বাংলাদেশ আওয়ামী লীগে তো ডানপন্থা আছে, মিডল আছে, লেফটিস্ট, আমাকে আপনি ধরতে পারেন যে ওই ঘরানার মানুষ আমি। ফলে যারা বামপন্থী রাজনীতি করে তাদের প্রতি যেমন আমার এক ধরনের রেসপেক্ট আছে, আবার অন্যদিকে এই বাম আন্দোলনকে আমি অপছন্দ করি, মানে এদেরকে পার্টিকুলার। কারণ কি জানেন, যারা বাম রাজনীতিটা করে এরা না কেমন জানি মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। যেমন ধরেন আজকে রাজাকারদের এই ঘটনাতে তারাই কিন্তু রাস্তায় নেমেছে, তারা শিবিরের ছেলের হাতে তারা মার খেয়েছে, রাস্তায় নেমেছে। আবার এরাই যখন বলা হচ্ছে রাজাকার, তখন আবার প্রতিবাদ করছে। মানে মাঝে মধ্যে মনে হয় বাম রাজনীতি, মানে আমি যেই টাইপের বাম ধারণ করি আমি সেটা না। এই পার্টিকুলারলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ জাসদ যারা আছে, এদেরকে আমার কাছে নারীর মনের থেকেও জটিল চরিত্রের মনে হয়। এরা যে আমরা কথায় কথায় বলি না যে নারীর মন বড় কঠিন, বোঝা যায় না, ঠিক একই ব্যাপার। ঠিক এদেরকে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এরা কখনো একটা লম্বা গিটার নিয়ে টুংটাং করতে করতে ফ্যাসিবাদ করবে, আবার ওই লোকই আপনার ওই গিটারে টুংটাং করতে করতে বড় বড় লাল চোখ করতে করতে বলবে যে অমুক আসলে ভালোই ছিল। ফলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান পর্বে যত আন্দোলন হয়েছে, এইটার সূচনাটা করেছে বামেরা। আপনি এটা কোনোদিন বামরা এটা নিয়ে যদি অহংকার করতে দেন, ইয়েস দে ডিড ইট। আমাদের কাছে যে এভিডেন্স আছে তা বলে, আপনি কত মানুষের নাম বলবেন, কমরেড মনির সিং, কমরেড ফরহাদ, মোজাফর আহমেদ, এরকম অনেকের নাম আপনি নিতে পারবেন। অনেকের, এর আগেও স্বাধীনতা সংগ্রামী যারা ছিল ভারতবর্ষের, আপনি নেতাজি সুভাষ বসুর কথাই ধরেন না কেন, ব্যাপক জাতীয়তাবাদী, ওনাকে আমি বাম নেতাই বলি আসলে। সুতরাং এন্ড অফ দ্য ডেতে মানে অনেকেই তাতে ডিসপিউট করলে আমি ওনাকে বাম নেতাই বলি। আমার মুদ্রা কথা হচ্ছে যে বামরা মাঝে মধ্যে জানে না, ওই হুমায়ুন আজাদের ওই উক্তিটার মতো, কার সাথে খেতে হয় আর কার সাথে শুতে হয়, এই যে পার্থক্য না জানা, এই কারণে sometimes they find themselves nowhere. বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই তাদের থাকার কথা ছিল, এই অন্যায় অবিচার এই পুরো ঘটনাটাতে তারা মিলেছে হচ্ছে এই রাজাকার আলবদরের পোনাগুলোর সাথে, এই এনসিপির সাথে। এখন তারা বুঝতে পারছে এরাই তাদেরকে পেটাচ্ছে। মানে আমরা বলছি শিবিরের ছেলেপেলে, কিসের শিবিরের ছেলেপেলে পিটিয়েছে? 1988 আমরা দেখেছি ফ্রিডম পার্টি নামে একটা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, এই ফ্রিডম পার্টি কারা? এই ফ্রিডম পার্টি হচ্ছে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, এই খুনিরা বাংলাদেশের কিছু খুনিদেরকে নিয়ে, কিছু স্ট্রিট বেগার টোকাইয়ের বাচ্চাদেরকে নিয়ে সেই 88-এ এই টোকাইগুলো একটা দল করে, না হচ্ছে ফ্রিডম পার্টি। এরা কি করবে? আওয়ামী লীগকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। কি এক অবস্থা! এর সাথে তখন রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ছিল, টাকা পেয়েছে গাদ্দাফির কাছ থেকে ফ্রিডম পার্টি। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আহমদ সফা আবার এই ফ্রিডম পার্টির বিভিন্ন লেখাটাকে লিখে দিত। এই গাদ্দাফির আবার গ্রিন বুক সেবন করেছে, এসে এক ইন্টারেস্টিং ইতিহাস। এই ফ্রিডম পার্টিও একসময় তাই করতো। ওদের সাথে জামাতের কোনো পার্থক্য ছিল না। 92, 93, 94 সালে তো আওয়ামী লীগ দাঁড়াতেই পারতো না। একটা স্টেজ করেছে, ফ্রিডম পার্টির লোকেরা ভেঙে দিচ্ছে, একটা মিছিল করবে, ভেঙে দিচ্ছে। ঠিক এনসিপি এখন যা করছে। তো কোথায় আজ সেই ফ্রিডম পার্টি? ধুলিস্যাৎ হয়ে গেছে। এই ছ্যাঁচড়া, চোর, ডাকাত, এরা
ধূলিসাৎ হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে বামদেরকে আজকে অ্যাটাক করছে ফ্রিডম পার্টির মতো এনসিপি, এরাও ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু বামরা কি বুঝবে সেই কথা? বুঝবে না। একটা থাপ্পড় মেরেছে আজকে মিছিলের সময়, গালটা মুছতে মুছতে কালকে গিয়ে দেখবেন ইট চেপে ধরেছে। হ্যাঁ, আপনি একটা বিড়ি ধরিয়ে দেন ওই শাহবাগের চিপাতে, কিন্তু মোজাফর আহমেদদেরকে তো আপনি বিড়ি ধরালে কাজ হতো না। কিন্তু এখনকার বামদেরকে একটা বিড়ি ধরিয়ে দেন, বেনসন, দাদা বেনসন দিয়েছে 30 টাকা, 30 টাকা দিয়েছে, 30 টাকার বেনসন, 30 টাকার বেনসন পেয়ে তো শেষ। দাদা 30 টাকার বেনসন, ওই দাদার 30 টাকার বেনসন পেয়ে আবার ভুলে যাবে। আবার দুদিন পরে হঠাৎ করে যখন ঘোর কেটে যাবে, মানে ইয়াবার ঘোর কেটে যাবে, এই ইয়াবা ঘোরগুলো আবার রাস্তায় নামবে, মানি না মানি না মানি না। আবার যখন দুটো দিয়ে দেওয়া হবে, আবার দাদা 300 টাকার ইয়াবা, 300 টাকার ইয়াবাকে আবার তুমি চুপ করে যাবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এই বাম আন্দোলন দেখে আপনি পুলকিত হওয়ার কিছু নাই। আজকে অঞ্জন সাহেবের ছেলে, অঞ্জন সাহেবের মেয়েকে আজকে আমি স্টেটমেন্ট দিয়ে দেখলাম। বাচ্চা মেয়ে, আমি আসলে কথা বলতে চাই না, অঞ্জনদার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। আজকে এইসব মানুষগুলোর ভূমিকা যখন দেখেছি, সিপিবি করা, রাজনীতি করা, আজকে বাকি বিল্লাকে দেখেন, আজকে আনু মোহাম্মদকে দেখেন, আজকে সাকিকে দেখেন, হ্যাঁ, ছাত্র ফেডারেশন করা ছেলেপেলেদেরকে দেখেন। আমার তো অনেক বন্ধু বান্ধব ছাত্র ফেডারেশন করতো, বাম দল করতো, জাসদ বাসুদেরকে দেখেছি, এদের চরিত্র তো দেখেছি। ভাই আমি নিজেও তো কমিউনিস্ট ঘরানা, কিন্তু কি ছ্যাঁচাদের মতো 30 টাকার বেনসন আর 300 টাকার ইয়াবার বাম তো আমি করি নাই। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো সুতরাং এন্ড অফ দ্য ডেতে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। হোয়াট ইজ ইউর সলিউশন? দ্য অ্যান্সার ইজ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেছে, প্রগতিশীলতাকে প্রোটেক্ট করছে। ইয়েস, আমাদের অসংখ্য ভুল ছিল, অসংখ্য। আমি আপনাকে বলে দিতে পারবো কোথা কোথায় ভুল ছিল, আমি বলে দিতে পারবো। যেমন ধরেন আজহারের বিচারের কথাই ধরি। হ্যাঁ, আমি 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 খালি এটা ভাবছি যে 30 ডিসেম্বর 2014 সালে রায় হয়েছে আজহারের, তো 10টা বছর এই রিভিউ পিটিশনটাই বা কেন শেষ হলো না? আইনমন্ত্রী করছিলেন নাকি? মাননীয় প্রধানমন্ত্রী তো এই প্রত্যেকটা রিপিটিশন, প্রত্যেকটা রায়, তিনি তো একটা মানুষ তো নাকি? তিনি তার মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন, তিনি তার এমপিদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা যখন নেত্রীকে নানান ভাবে ডুবানোর চেষ্টা করছে, না এখন আমার তো কষ্ট লাগবেই যে আমি তখন আইনমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবই। হোয়াট ডিড ইউ ডু? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।